প্রথমেই বলি যে দেখলাম পিয়ার মা অসুস্থ, নার্সিংহোমে ভর্তি। তো তার খুব তাড়াতাড়ি আরোগ্য কামনা করি, যেন তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো ওদের ওখানেরই কোনো জায়গায় আর কি নার্সিংহোমে নিয়ে গেছে। তো একজন দেখলাম কমেন্ট করেছে যে এই নার্সিংহোমে প্রচুর প্রচুর টাকা নেয়, তো সে ফালাকাটায় থাকে। তো বলছে এই জায়গায় না রেখে অন্য জায়গায় নিয়ে যেতে, কারণ প্রচুর বেশি টাকা পয়সা বিল করে আর কি। নার্সিংহোম তো, নার্সিংহোমে অনেক কিছু এরকম হয়। তো কিছুদিন ধরেই সবাই বলছিল যে পিয়া তুমি একা কাজ করতে পারছো না, তোমার শাশুড়ি চলে গেছেন, তো এই সময় তুমি তোমার মাকে ডেকে নাও, তাহলে তোমার সুবিধা হবে। তো সেখানেও দেখেছি কমেন্ট এসেছিলো যে ওর মা আসলে তোর ভাই আসবে, কারণ ওর ভাই স্কুলে যায় আর ওর বাবা মনে হয় থাকে না, আর বোনও তো থাকে না। তো সেক্ষেত্রে আবার ভাইয়ের সমস্ত কিছু ওর মাকে করতে হবে, তাই জন্য হয়তো ওর মা আসছে না। তো এই যে কমিউনিটি পোস্টটা দেখে যেটা বুঝলাম যে পিয়ার মায়ের তো শরীর খারাপ। তো পিয়ার মায়ের যদি শরীর খারাপ হয় তো কি করে পিয়ার মা এসে পিয়াকে সামাল দেবে, তাই না? তো আমরা তো এগুলো দেখি না, জানি না, তারপর আমরা একটা বলে দিই। তো আজকে নার্সিংহোমে ভর্তি হয়েছে মানে হট করে তো কিছু হয়নি, আগে আগে শরীরটা খারাপ ছিল, সেই জন্যই এসে হয়তো পিয়াকে কোনো সাহায্য করছিল না। এইবার বলি, আমি যে ভিডিওটা করছি এইটা পরশু দিনে পিয়ার ভিডিও, আজকে তো পিয়ার ভিডিও আসেনি। তো সেইখানে সেই ভিডিওটাতে ও বলেছে যে ওর শাশুড়ি মা বাড়ি থেকে চলে গেছে আর কি। তো ঘুম থেকে উঠে দেখছে শাশুড়ি মা বাড়িতে নেই, এই নিয়েই ওর ভিডিওটা ছিল। তো ওখানে আমার একটা জায়গায় অবজেকশান আছে, ওর বক্তব্য আমি তো বড় চ্যানেল, তো সেই জন্য সবাই আমার ভিডিও দেখে দেখে খুদ বার করে, এই কথাটাতে আমার অবজেকশান আছে। এই যে বড় চ্যানেল বলে তুমি নিজেকে বললে, মানে যেহেতু তোমার চ্যানেলটা অনেক বেশি সাবস্ক্রাইবার আছে তাই জন্য বলছো বড় চ্যানেল, তো সেই বড় চ্যানেল বলে তোমার খুদ ধরে এরকম কিন্তু নয়। খুদ থাকলে লোকে খুদ বের করে, কন্ট্রোভার্সিয়াল কিছু জিনিস পেলে তবে কন্ট্রোভার্সি হয়, নচেত না। তুমি একটা বড় চ্যানেল অথচ তোমার ভিডিওর মধ্যে কোনো কন্ট্রোভার্সিয়াল কিছু থাকবে না, তাহলে লোক কী করে খুদ বার করবে, করতে পারবে না। তাহলে এই যে বড় চ্যানেল বলে তুমি কিন্তু কিছুটা ঔদ্ধত্যনেসটা দেখিয়ে দিলে, এটা গেল 1 নম্বর। এবার কথা হচ্ছে তোমার চ্যানেলে কন্ট্রোভার্সি ছোঁয়া থাকে, আর সব থেকে বড় ব্যাপার কি জানো, তুমি নিজেই তোমার ব্লগের মধ্যে বলে দিয়েছো কথাটা, সেটা হচ্ছে তুমি একা ব্লগ করো না, তুমি ছাড়া তোমাদের আশেপাশে তোমার জায়েরা প্রচুর ব্লগ করে। তাই তুমি যদি একটাও অন্য ধরনের কথা বলো বা কোনো জিনিস হাইড অ্যান্ড সিক করে রাখো, তাহলে সেটা কোথাও না কোথাও থেকে বেরিয়ে আসবে, আর তখনই সেটা নিয়ে কন্ট্রোভার্সি হবে। তুমি যদি ওই আশেপাশে একাই ব্লগ করতে তাহলে তোমার এই ব্যাপারটা থাকতো না, কারণ তোমার বাড়ি তোমার ফ্যামিলির আশেপাশে তোমার জায়েরা মিলে প্রচুর লোক তোমরা ভিডিও করো। তাই কেউ না কেউ কিছু না কিছু কথা যদি বলে ফেলে, ঠিক আছে, তার ব্লগের মধ্যে কোনো কথা বলতে গেল, তোমাকে যে ইচ্ছা করে বলছে তা নয়, কিন্তু কিছু বললো, তাহলেই কিন্তু সেই ব্যাপারটা সামনে চলে আসবে, কারণ তুমি নিজেই স্বীকার করলে যে সবাই ব্লগ করে। এবারে আমি যদি একা করতাম তাহলে আলাদা কথা, এই কথাটা তুমি বললে, তার মানে এবার তারপরে তুমি আবার বললে যে কেন করবে না, সবাই ব্লগ করতে পারে। হ্যাঁ, সেটা তো তুমি বলবার কেউ নয় যে কে ব্লগ করবে কে ব্লগ করবে না, সবাই এখানে ইউটিউব একটা চ্যানেল করবার মানে সবাইকেই ক্ষমতা দিয়েছে। সে যদি নিজে চ্যানেল ক্রিয়েট করে নিজের মতো করে ভিডিও দিয়ে পয়সা ইনকাম করতে পারে তাহলে এক্স্যাক্টলি সেও করতে পারে। কার পয়সার কতটা দরকার, কার কতটা আর যাচ্ছে সেটা ম্যাটার নয়, ম্যাটারটা হচ্ছে ইউটিউব একটা প্ল্যাটফর্ম দিয়েছে যেখানে এসে সবাই ভিডিও করতে পারে, তার যদি ভিডিও ভিউয়ার্সরা পছন্দ করে তাহলে ইটস ওকে, তাই না? তো এইবার তোমার কি হয়েছে, তোমার নিজের যা ভিডিও করে, তারপরে তোমার খুঁড়তো জ্যাঠতো জায়েরা সব ভিডিও করে, তার জন্য তুমি নিজেই বলেছো এই মধ্যবাড়ি উত্তরবাড়ি হ্যানা বাড়ি ত্যানা বাড়ি রয়েছে। তো এতজন যখন ভিডিও করে কোনো একটা জিনিস কারোর ওখান থেকে বেরিয়ে আসলেই তখন সেটা হাইলাইট হয়ে যাবে, আর এই জন্যই এত কন্ট্রোভার্সি হয়। এত লোক বলেই তোমাদের ফ্যামিলিতে সবসময় কিছু না কিছু নিয়ে কন্ট্রোভার্সি কিছু হয়। এটা তুমি বড় চ্যানেল বলে সবাই খুঁটিয়ে খুঁটিয়ে তোমার ভিডিও দেখে বলে তার জন্য নয়। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অবশ্যই খুঁটিয়ে খুঁটিয়ে ভিডিও দেখে, কারণ তারা কন্টেন্টের কাঙাল তারা। কিন্তু তোমরা এমন টাইটেল থাম্বনেল সেট করো যেই ভিডিওগুলো দেখবার ইচ্ছে জাগে মানুষের। যেহেতু তুমি শাশুড়ির কথা ওখানে হাইলাইট করেছো, তো কোয়াইট ন্যাচারাল তোমার শাশুড়ি কেন বাড়ি থেকে চলে গেলেন এটা জানবার ইচ্ছা ভিউয়ার্সদের সঙ্গে সঙ্গে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরও থাকবে, কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বুঝতে পারছে যে এই জিনিসটা মানে এই সময় তোমার শাশুড়ি বাড়ি ছেড়ে, যেখানে তার হাজব্যান্ডের কাজ 2-4 দিন পর বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে গেল, সেটা তো মানে একটা অড ব্যাপার হয়ে যাচ্ছে। তাহলে লোকের কি
কিউরিসিটি জাগবে। আর তোমরা তো টাইটেল থাম্বনেলগুলো ওইভাবেই সেট করো যাতে মানুষের কিউরিসিটিটা জন্মায়, সেটা জন্মাবে। এবার জন্মালে ভিউয়ার্সরাও তো দেখবেই, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও দেখবে, কারণ তারা জানে সে যত অড জিনিস হবে, যত এরকম কন্ট্রোভার্সিয়াল জিনিস হবে, সেখান থেকে আমরা ভিডিও করতে পারি। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। দেখো, বর্ষাকালে না বাড়ির কোনো কাজই অ্যাকচুয়ালি করা উচিত নয়। সে তোমার বাড়ির প্লাস্টার বলো, বাড়ির তোমার ছাদ ফাদ হেনা তেনা বলো, গাঁথুনি বলো বা রং বলো, কিন্তু তার মধ্যেও কিন্তুটা এটা, তুমি ঘরের ভিতরের কাজ, যেমন ধরো তোমার হচ্ছে প্লাস্টার করা বা এইগুলো ছাদ হয়ে গেছে তারপর গাঁথুনি ফাতুনি করা, তবু ঠিক আছে, কিন্তু বাইরের কাজ, বিশেষ করে মেনলি রঙের কাজ নৈবচ। কেন? বর্ষাকালে দেয়াল শোকাবে না তো, সব থেকে বড় কথা, দেয়াল শোকাবে না, দেয়ালকে শোকাতে দিতে লাগবে সময়, প্রথম। দ্বিতীয় কথা, এই যে বর্ষাকালে তুমি যে ঘর রং করবে, তো ঘরের ভিতরের জিনিসপত্র তো তোমাকে কোথাও না কোথাও ট্রান্সফার করে রাখতে হবে। এইবার যখন গরমকাল বা শীতকাল থাকে, তখন যাদের খোলা উঠান ফুটান থাকে, বারান্দা ফারান্দা থাকে, তাদের কিন্তু সেখানে অটোমেটিক্যালি মালগুলোকে রাখতে পারে। কিন্তু যাদের বর্ষাকালে মানে বর্ষাকালে হয়, তো সেক্ষেত্রে উঠানে জল, ঠিক আছে, বৃষ্টি, তারপরে তোমার বারান্দাতেও জলের ঝাপটা বৃষ্টি আসবে, তাহলে সেখানে মালপত্রগুলো এমনিই নষ্ট হয়ে যাবে, তাহলে তখন কেউ রঙের কাজ করায়? তো এখানে তো পরিষ্কার যে তুমি একেবারে চালে ভুল করেছো, এই সময় রঙের কাজ কেউ করে না। তাও যদি ভিতরের একটা ঘর রং করেছো ঠিক আছে, কিন্তু বাইরের ঘর রং করা একদমই চলে না। কারণ দেখলে, তুমি নিজেই বললে, এক কোট মেরে আর এক কোটের জন্যে মানে আর কি বৃষ্টি এসে গেছে আর এক কোট মারবার আগে, তাহলে বুঝো। তারপরে তুমি বারান্দার আর্ধেকটা করা হলো, তারপরে দিকটা সাদা পোর্শনটা পড়ে আছে, ও দিকটা রং করা যায় না, কেন? বাইরের দিক। আর বৃষ্টি ঝাপে ঝাপে আসছে, যখন তখন বৃষ্টি আসছে, এই সময় রঙের কাজ কেউ করে? তুমি এখানে অবশ্যই মূর্খামির পরিচয় দিয়েছো। হটকারী ডিসিশন বলি না, তোমার একটা নেচার আছে, তুমি ভীষণ হটকারী, তো সেই জায়গা থেকে তোমার একেবারেই ভুল কাজ হয়েছে। এইবার দেখো, তুমি একটা জিনিস বোঝো, তুমি বলতেই পারো যে আমার শ্বশুর বাবার কাজটা তো পরে ছিল তার জন্য। কেন ভাই? আমারও তো বক্তব্য এটা যে শ্বশুর বাবার কাজটা তোমার পরে ছিল, কিন্তু তোমার তো ওই কাজটা উদ্ধার হয়ে যাওয়ার পরেও তারপরেও রং করতে পারতে। এরকম তো নয় তোমাকে এক্ষুনি লোকজন আসছে বলে রং জপন করতে হবে। এ কি তোমার বিয়েবাড়ির উৎসব হচ্ছে, যেখানে তোমাকে সুন্দর করে ঝকঝকে তকতকে করে বিয়েবাড়ির অনুষ্ঠানের জন্য ঘর করতে হবে? আর সব থেকে বড় কথা, খাওয়ার যে পজিশনটা, সেটা তোমার বড় ভাসুরের ওইখানটায় হচ্ছে, যে নতুন ঘর হচ্ছে সেইখানে হচ্ছে, তাহলে সেইখানের ব্যাপারটা আলাদা। তোমার ঘরে তো সাধ্য শান্তির অনুষ্ঠানগুলো হচ্ছে, তো সেইখানে লোকজন আসলেও ওইখানে গিয়ে খেয়ে বেশি চলে যাবে। তাহলে সেক্ষেত্রে তোমাকে এক্ষুনি রং করে, এক্ষুনি ঘর ঠিক করে সবার সামনে প্রেজেন্টেবল করতে হবে কোনো মানে নেই। তাহলে তোমার যদি আগস্ট মাসের পর যদি তুমি ঘরটা রং করতে, কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যেত? একবার দেখো, তুমি একটা বড় ঘর রং করলে, রং করার পর ছোট ঘরটা রং করতে যাবে, এই সময় ওরা কি বললো, যে নিচে টাইলস না লাগালে রং করা যাবে না। আর তুমি যখন মনস্থির করেছো যে আমি এই ঘরটাতেও টাইলস লাগাবো, তাহলে তোমার সেক্ষেত্রে তুমি হচ্ছে টাইলসটা লাগিয়ে তারপরেই তুমি রং ফং করতে পারতে। এবার তুমি বললে এই মুহূর্তে টাইলসের প্রচুর দাম, এত কেনা সম্ভব নয়। ভালো কথা, ঠিক বলেছো। তো সেক্ষেত্রে যখন এত কেনা সম্ভব নয়, তাহলে ওই কাজটা তোমাকে বন্ধ রাখতে হবে, কারণ টাইলস না হলে তুমি উপরে রং করতে পারবে না। তাহলে এইগুলো তুমি জেনে শুনে বুঝে সুঝে নামতে পারতে, কিন্তু না, তোমাকে এক্ষুনি সব করতে হবে। তো আলটিমেটলি কি হলো, ওই ঘরটার এখন কাজ স্থগিত করতে হলো তোমাকে। ওই ঘরেই সমস্ত জিনিসপত্র, গুদাম ঘরে যেরকম লোক রাখে সেভাবে রাখতে হবে এবং তালা মারতে হবে, ঘরটাকে পুরো জাম করতে হবে। এবার কোন ঘরগুলো তোমাকে পরিষ্কার করতে হবে? বড় ঘরটা তো পরিষ্কার, আর তোমার যে টিনের ঘরটা সেটা সুন্দর করে গোছাতে হবে, কারণ লোকজন আসলে বসতে টসতে দেবে বলে। আচ্ছা, এইবার দেখা যাচ্ছে রান্নাঘরটা তোমার বর পরিষ্কার করতে নেমেছে, যে কাঠ পাতাগুলো ছিল সেটা শাশুড়ির ওখানে কোথায় দিয়ে এসেছে, বাদ বাকি সমস্ত কিছু তোমার রান্নাঘরে ছিল সে একদম নোংরা মতো, ঠিক আছে? তো তোমার বর আর একজন মিলে ওই জায়গাটা পরিষ্কার করবে। আর দেখো, বর্ষাকালে না এমনি ঝুল ঝাল নোংরা সমস্ত বেশি হয়। তার কারণ কি জানো? তার কারণ ময়েশ্চার থাকে, বাতাসে ময়েশ্চার থাকে, তার জন্য কি হচ্ছে, জল, আবার আমাদের রান্নার যে তেল সেটার সঙ্গে নোংরার মানে ডাস্ট মিলে একটা এমন কম্বিনেশান তৈরি হয়, একটা সেই অন্য তেলচিটা ঝুলফুল নোংরা হয়। তাই যতই পরিষ্কার করো, ঝেড়ে পুছে পরিষ্কার করবে, আবার আরেক জায়গায় ধুলো জমবে, ওরকম টাইপের হবে, ঘেন্না লাগে দেখতে। তো এইবার মাটির রান্নাঘর, সেখানে
কাঠি মানে কাঠ ফাট দিয়ে রান্না, তো সেগুলো তো নোংরা হবেই। যতক্ষণ যেখানে রান্না করতে ওইটুকুনি সময়টা ওইখানটা পরিষ্কার করতে, বাদ বাকি অত বড় রান্নাঘরে যে জিনিসপত্র রেখেছে সেগুলো তো নোংরা হবেই। তো সেগুলো দেখছি এক জায়গায় করে সমস্ত কিছু তোমার বর ফেলে ওই জায়গাটা ঝাড় দিয়ে নিয়েছে। তো তোমার দেখলাম রান্নাঘরটা মাটি, অনেকেই বলেছে ওই রান্নাঘরের ওই নিচটা তুমি প্লাস্টার করে নাও, ঠিক আছে, তাহলে এত ঝামেলা হবে না। ঠিক বলেছে, ঠিক বলেছে। রান্নাঘরটা যদি তুমি প্লাস্টার করে নাও, যেটুকুনি উনুন আছে ওইটুকুনি বাদ দিয়ে যদি সবটা প্লাস্টার করে নাও, খড়া মারা করলেও হয়, মানে পুরো সিমেন্টিং না করে মুখ মেরে দিলেও অনেক সময় হয়, সেরম করেও যদি তুমি করো, মানে সিমেন্টের জল করে যেটা দেয়, তাহলেও কিন্তু তোমার রান্নাঘরটা এত নোংরা হবে না, এত তোমার পরিষ্কারের ঝঞ্ঝাট থাকবে না। ঠিক আছে, ঝাড় দিলে অনেকটা পরিষ্কার হয়ে যাবে, মাটির থেকে অনেক বেটার জায়গা। তুমি অবশ্য বলেছো যে ওইদিকে ওই ঘরগুলো ঠিক করার পর তোমার রান্নাঘরটা ধরবে এবং রান্নাঘরটা ঠিক করবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি একদিনে তো সব হবে না, আস্তে আস্তে সব হবে। কিন্তু এই তোমার প্রবলেমটা কোথায়, তুমি একভাবে সমস্ত কিছু একদিনে এরকম চুটকি মেরে ঠিক করে দিতে চাও। তোমার বক্তব্য আমি এখন ভাইরাল রুম বানাবো, মানে ডেকোরেশন করে ইনস্টাগ্রামে যেটা ভাইরাল রুম সেটা করবে, তার জন্য তুমি নানা প্ল্যান করছো, খুব ভালো কথা। সেগুলো কন্টেন্টের জন্য করবে, একদম ঠিক আছে, দেখতে সুন্দর লাগবে, কন্টেন্টের জন্য করবে। যেহেতু তোমার সোশ্যাল মিডিয়ায় ব্যাপ্তি বেশি, মানে তুমি ফেসবুক, ইনস্টা এবং ইউটিউব 3 জায়গায় কাজ করো, তাহলে তোমার ব্যাপ্তি বেশি। এমন হয় যে তুমি ইউটিউবে ভিডিও দাওনি কিন্তু তুমি ফেসবুকে দিয়েছো, কারণ তোমার ওটা নেশা, করবার ইচ্ছা। তো এই জন্য তোমাকে একটু বেশি কন্টেন্টের কথা চিন্তা করতে হয়, কন্টেন্টের জন্য জিনিসপত্রও কিনতে হয়, ডেকোরেশনের জন্য জিনিস কিনতে হয়, এগুলো করতে হয়, এবং তোমাকে ওই ভাইরাল জিনিস দেখে দেখে করতে হয়। সেটা খারাপ কিছু না, কিন্তু এই মুহূর্তে তোমার ডিসিশনটা রং হয়েছে। এই মুহূর্তে এবার তুমি বলতে পারো যে আমার দাদার ব্যাপারটা তো জানতাম না। না, যদি তোমার এই কাজটা শ্বশুরের কাজটা আগস্ট মাসের ওই 13 তারিখ না 11 তারিখ সেদিনও হতো, তাহলেও তোমার হঠকারী ডিসিশন হয়েছে। কারণ বর্ষা, এই ভরা বর্ষায় কেউ রং করে না। দ্বিতীয় কথা হচ্ছে এই জিনিসপত্র নিয়ে এদিক ওদিক করা সম্ভব নয়। কাজটা মিটে যেত, সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যেত, একটা হেডেক মাথা থেকে চলে যেত, তারপরে নতুন হেডেক তুমি নিতে, তাহলে আলাদা কথা। দেখো, এখানে তোমার বড় ভাসুরও বাড়ির কাজ করছে, ইলেকট্রিক লাগাচ্ছে, টাইলস লাগাচ্ছে, পুট্টি করছে, ওগুলো কিন্তু সব ভিতরের কাজ, প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে ওনার সঙ্গে কিন্তু তোমাদের তুলনা করা যায় না। যদি বলো কেন, কারণ উনি সবসময় বাড়িতে থাকে না, বাড়িতে আসে না। যেই কাজগুলো একেবারেই নিজের পছন্দের করতে হবে, যেমন কালার চয়েস করা, সুইচ চয়েস করা, টাইলস চয়েস করা, সেই সময় উনি যদি নিজে থাকতে পারেন, উনিও মানে স্যাটিসফাইড হয়। তাই উনি যখন এসছেন 1 মাসের ছুটি নিয়ে, সেই সময় বাবার কাজটার ব্যাপারটাও এসছে এবং ঘরটাও যাতে কমপ্লিট করে যেতে পারে সেই চেষ্টা করছে। তাও সেখানে কিন্তু অত বড় ঘরের সমস্ত ঘর উনি ঠিক করছেন না, শুধুমাত্র স্পেশালি মা থাকবে বলে যেই ঘরটা, সেই ঘরটাকেই গুছিয়ে দিয়ে যাচ্ছে, বাদ বাকি ঘর কিন্তু গুছিয়ে দিচ্ছে না। তার কারণটা কি? তার কারণ ওরা এখন মানে ওর বউ এবং ছেলে দুজনেই কিন্তু অন্য জায়গায় থাকে, আর ওরা এখানে থাকার মতো একটা ঘর রয়েছে। তাহলে সেই জন্য কিন্তু এখন বউ ছেলের জন্য যে ঘরটা, সেটা কিন্তু এখনও রেডি করছে না, রেডি করছে একটাই ঘর যেটা ওর মা থাকবে বলে। ঠিক আছে, তো তার মানে এটা বোঝা যাচ্ছে যে ও তার মানে ছুটিতে এসে এসে কমপ্লিট করতে চাইছে, এবং ছুটির মধ্যে ওর দ্বারা যেগুলো যেগুলো সম্ভব সেগুলো করছে। তাই ওর চয়েসটা ঠিক আছে, কারণ ও ভিতরে কাজ করছে, ও ভিতরে সুইচ বোর্ড টাইলস লাগানো, ভিতরেই তোমার হচ্ছে কী যেন বলে পুট্টি করছে, এবং সবথেকে বড় কথা ওর ওটা রেডিমেড ঘর মানে সবে হচ্ছে, ওর কিন্তু বসবাসযোগ্য ঘর নয়, মানে নতুন ঘর হচ্ছে। তুমি তো বসবাস করছো সেখানে বসে কাজ, মারাত্মক লেভেলের খাটুনি। মানে আমরা যখন একটা ফাঁকা বাড়ি তৈরি করি, সেখানে কিন্তু তো জিনিসপত্র কিছু নেই, এটা সরানো ওটা সরানো কিছু ব্যাপার নেই, সেটা একদম আলাদা। কিন্তু যখন আমরা ঘরভর্তি জিনিস তারপর কাজ করি, তাহলে সেটা কিন্তু মারাত্মক লেভেলের খাটুনি, মারাত্মক লেভেলের খাটুনি। আর এইটাই তোমার একেবারেই মূর্খতার পরিচয় দিয়েছো তুমি। এই সময় এই কাজটা করাটা ঠিক হয়নি। তো যাই হোক, আর একটা জিনিস দেখলাম, আগের দিন তুমি কচুরলতি রান্না করলে, পরের দিন দেখছি তোমরা মোচা কাটছো, মোচা কেটে রান্না করবে। আমি বুঝতে পারি না, যখন তোমার বাড়িতে মিস্ত্রি লাগছে, যখন তোমার এত কাজ, তখন তুমি বা তোমার বর মিলে মোচা কাটছো, কচু কাটছো, ওগুলো তো টাইম টেকিং ব্যাপার, সেগুলো রান্না করতে যাচ্ছ কেন?
কোনো রকমে এক তরকারি ভাত, ভাজা, আলু ভাজা, ডাল, অন্য কিছু ভাজা, এইসব দিয়ে ডিমের অমলেট ফমলেট দিয়ে খেয়ে নিতে পারো। এই সময় কি ওই জবরদস্ত করে রান্না করা সম্ভব? এই কচু ঘেঁচু, মোচা থোড়, এগুলো বিরাট সময় লাগে কাটতে বাছতে কুটতে করতে, অনেক সময় লাগে। তো সেগুলো যখন মানুষের হাতে অনেক সময় আছে অন্য কাজের থেকে, তখন করলো ঠিক আছে, নাহলে তো তোমারই প্রবলেম হবে। আর শোনো একটা কথা বলি, এই যে গা জোয়ারি করে কাজকর্ম করা, ভাবছো যে আমার তো এখন শরীর পারমিট করছে, কোনো ব্যাপার না, এটা কিন্তু ফল পরে কিন্তু খারাপ হয়। কারণ প্রয়োজনের অতিরিক্ত যদি তুমি তোমার শরীরকে লেবরিয়াস করে দাও এবং প্রয়োজনের বেশি খাটাখাটনি করো, তার এফেক্ট বড়োবেলায় হবে। তখন কিন্তু এটা ব্যথা, ওটা ব্যথা, এটা ক্ষয়ে গেছে, হাড় ক্ষয়ে গেছে, ইমিউনিটি পাওয়ার নষ্ট হয়ে যাচ্ছে, এটা হচ্ছে সেটা হচ্ছে, নানা কিছু হবে। তখন কিন্তু খুব মুশকিল। এখন অল্প বয়স আছে, গায়ের জোর বেশি আছে, রক্ত টকবক করে ফুটছে, এখন মনে হচ্ছে কোনো ব্যাপার না, সব কিছু জল চিবিয়ে খেয়ে নেবো, তাই না? আচ্ছা, এবার যেটা দেখলাম তোমার ওই ঘরটা থেকে একটা সুড়ঙ্গ টাইপের দেয়াল ভেঙে করা হচ্ছে, যে আর একটা ওখানে ছোট ঘর আছে, যেই ঘরটা নিয়ে সবাই বলছিল যে এই ঘরটা ঠাকুর ঘর করো, কিন্তু তুমি বলেছো যেহেতু ওটা বাথরুমের পাশের ঘর, ওই ঘরটা কখনোই ঠাকুর ঘর করা যাবে না। তো ওই ঘরটা হচ্ছে তোমার একটা ভাড়ার ঘর করা হবে, ঠিক আছে? আমি জানি না তোমাদের ঘরের কোন দিকটা ঈশান কোণ। তো ঈশান কোণে কিন্তু পায়খানা বাথরুম করতে নেই, ওদিকে কিন্তু ঠাকুরের স্থান। তো তোমাদের ঈশান কোণ কোনটা সেটা আমি জানি না। যদি ওই ঘরটার কোনো দিকটায় ঈশান কোণে পড়ে, ঠিক আছে, তাহলে আমি মনে করি যে ঈশান কোণে হচ্ছে তোমার কিন্তু একটা করে রাখতে হবে, ঠাকুরের মানে সিংহাসন বসিয়ে রাখতে হবে। তুমি যদি ওটা ভাড়ার ঘর করে ফেলো তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে, মানে বেশি নোংরা ফোংরা কিন্তু ঈশান কোণে রাখা যায় না, ঠিক আছে? এবার সেটা তুমি দেখে নেবে যে ঈশান কোণ কোনটা। এবার ঈশান কোণে যেটা, সেটা দেখে যদি দেখো যে ঈশান কোণটা তোমার মানে ওই ওই ঘরটা হচ্ছে, তাহলে আমি মনে করি যে গোডাউন স্টোর রুম যাই করো, ওইখানে কিন্তু ঠাকুরের স্থান করতে হবে মেনলি, ঠিক আছে? এবার তোমাদের বাথরুমের পাশে ঠাকুরের ঘর, এটাও বিমানান, সেটাও একটা বড় ব্যাপার। সেবার অতএব ভেবে চিনতে কাজটা করবে। দরকার হলে ইউটিউব গুগল সার্চ করে দেখে নেবে কোথায় কোন জিনিসটা করাটা বেটার। তবে হ্যাঁ, একটা এক্সেস ঘর প্রয়োজন হয়। দুটো ঘর তো ছেলে বড় হচ্ছে, দুটো ছেলে আছে তোমার, ছেলে বড় হচ্ছে, তোমরা আছো, তো দুটো ঘর লাগে। আর একটা এক্সট্রা ঘর যদি ওরকম থাকে তো খুব ভালো। আর সবাই তোমাকে বলছে বারান্দাটাতে গ্রিল লাগিয়ে নিতে, তুমি জানি না লাগাবে কি না। তবে হ্যাঁ, অনেকটা কিন্তু সেফটি অ্যান্ড সিকিওর থাকবে যদি তুমি গ্রিল বা স্লাইডিং লাগিয়ে নাও। মানে গ্রিল লাগিয়ে এবার স্লাইডিংয়ের পাল্লাগুলো যে খোলা হয় না, তাহলে দেখতেও ঘরটা অনেক সুন্দর হয় এবং বড় সড়ো ঘর, বারান্দাটাও অনেক ভালোভাবে ইউজ করা যায়, এটা আমার মনে হয়। এবার তোমার চয়েস। আর তোমার টিনের ঘরটা যখন তখন মানে অন্য কিছু ব্যবহার করতে পারো, টিনের ঘরটাতেও গোডাউন টাইপের কিছু করে রাখতে পারো, ছোটো ঘরটা যদি ইউজ করো তো সেটা তোমার ব্যাপার, তুমি কোনটা কী করবে। তবে হ্যাঁ, রান্নাঘরে যদি সিমেন্টিং করে নাও তাহলে সেটা ভালো হবে। তো এইবার দেখছি তোমার চারিদিকে জামা কাপড় ঢিপি, এটা ভিপি সেটা ডিপি। এবার তুমি বড় ঘরটা আস্তে আস্তে পরিষ্কার করলে, তারপরে তোমার কাছে প্যাকেটে করে অনেক রকম জিনিস এলো, ঘর সাজানোর জিনিসপত্র, সেগুলো দিয়ে তুমি অনেক ডেকোরেশন করবে, তার জন্যই অর্ডার করেছো। কিছু কিছু প্রমোশনাল ভিডিও শ্যুট আর কিছু এমনি আছে, তো এগুলো বললে। তারপরে যেটা তুমি বললে যে আমার শাশুড়ি সকালবেলা উঠে চলে গেছে, তোমরা নর্মালি 7:30 8টার সময় ঘুম দিয়ে ওঠো, তোমার শাশুড়ি তার আগে ওঠে, কিন্তু উনি যে উঠে চলে গেছে তোমরা এটা ভাবতে পারো নি, কারণ উনি সেন্টারে যায়। তো উনি কিসে কর্মী আমি সেটা অবশ্য জানি না। তো সেইখানে সে কাজের জন্য চলে গেছে, সেখানে যায়, তাই জন্য তোমরা জানো যে 9:30 পৌনে 10টার সময় সে বাড়ি আসে, তারপর তোমাদের সঙ্গে ব্রেকফাস্ট করে। সেই জন্য তোমরা সেটা ভেবেই বসে আছো যে মা আসবে, কিন্তু 11টা বেজে যায় তখনও আসে না, 12টা বেজে যায় তাও আসে না, 1টা বেজে যায় তখন আসে না। তখন তুমি তোমার বরকে বলো খোঁজ নিতে। এবার তোমার বর বলে আগের দিন ফোন সুইচ অফ ছিল, কিন্তু আগের দিন ফোন সুইচ অফ ছিল বলে পরের দিনও থাকবে এরকম তো কোনো মানে নেই। তো উনি সুইচ অফ ফোন করে, তখন উনি ধরে এবং বলেন যে তিনি তার বাপের বাড়ি চলে এসেছে। তখন তোমার বক্তব্য হয় যে এই মুহূর্তে এই সময় যখন একটা বাবার কাজ আছে, সেই সময় উনি কেন বাপের বাড়ি গেল, এটা তোমার প্রশ্ন। অনেকে বলছে ওনার মাথা নাকি ঠিকঠাক নেই, একটুখানি মাথার প্রবলেম আছে। আমার মনে হলো কারণ ওই ভদ্রমহিলা তোমার বাড়িতে মানে ব্রেকফাস্ট করলো, তারপরে ট্যাং ট্যাং করে বেরিয়ে গেল। নর্মালি শাশুড়িরা হচ্ছে এই সময় নাতি নাতনিদের নিয়েই খুশি থাকে, তো ওনাকে সেইভাবে অ্যাটাচড হতে দেখা যায়নি। এবার তার কারণ কি জানি না। এবার তুমি বললে মা আর ব্যাটার মধ্যে ঝামেলা হয়েছে, মানে তর্ক বিতর্ক হয়েছে,
হয়েছে যে এই সময় তুমি চলে গেলে, এই সময় আমাদের এত কাজ, আর তুমি বললে তোমার বরের প্রচুর কাজ করতে হচ্ছে, কারণ হ্যাঁ একটা বড় অনুষ্ঠানে তো সবাইকে মিলেই কাজ করতে হয়, তো সেখানে বাজার হাট, মশলাপাতি, তারপরে দশকর্মার জিনিসপত্র, প্রচুর প্রচুর জিনিস আছে। তো সেগুলো লিস্ট মিলিয়ে নিয়ে আসা, রাখা, কোথায় থাকলে ভালো হবে সেগুলো দেখা, এগুলো তো কম কাজের নয়। তারপরে তুমি তাকে মোচা কাটতে বসিয়ে দিয়েছো। এই সময় তোমার এটা ঠিক হয়নি যে তাকে দিয়ে বাড়িতে মোচা ফোচা কাটাতে, দরকার নেই, দুদিন পর মোচা খাও। তো এটা তোমার ভুল হয়েছে। তারপরে তুমি বললে যে এখন যদি উনি বাচ্চাটাকে এখানে বসে ধরে তাহলেও আমার অনেকটা কাজ সুসার হয়, আর এই সময় ওনাকে আমি বাচ্চাটাকে একা ছাড়তে পারছি না, ঘরে নোংরা ফোংরা সেগুলো সব মধ্যে ধুলোধালি হয়ে যাবে, তো বাচ্চাটার পাশে কাউকে না কাউকে বসতে হবে। তো উনি চলে গেছেন, আর এখন আমার বরের পক্ষেও বসে বাচ্চাকে সামলানো সম্ভব নয়, আর আমার তো প্রচুর কাজ আছে। তো কথাটা হচ্ছে তোমার দুটো বাচ্চা তুমি নিজের ইচ্ছাতে নিয়েছো। তুমি কি তোমার শাশুড়ি ধরবে, মানুষ করে দেবে, মানুষ ধরবে, ও মানুষ করে দেবে, এই ভরসায় নিয়েছো? তোমার ইচ্ছা হয়েছে, তোমার শখ হয়েছে, তুমি দুটো বাচ্চাকে নিয়েছো। তাহলে সেই দুটো বাচ্চার দায়িত্ব মানে খাওয়ানো, পড়ানো, থাকানো, মেন্টাল এন্টারটেনমেন্ট, তাদের দেখভাল করার সমস্ত দায়িত্ব তুমি ঘাড় পেতে মাথা পেতে নিয়েছো। এখন যদি তুমি বলো যে আমি একা কোন দিক সামলাবো, ওই জন্য আমার শাশুড়ি থাকলে বাচ্চাটাকে দেখতে, এটা ভুল কথা। ওনার এখন যে বয়স হয়ে গেছে, ওনার তারপরে শুনলাম ওনার মানসিক একটু প্রবলেম আছে, উনি নিজের ইনকামে খায়, নিজে ইনকাম করে, এবং উনি মুক্ত আজাদ। হ্যাঁ, এতদিন ওনার বরের প্রতি একটা দায়িত্ব ছিল, মানে সেখানে একটা ব্যাপার ছিল, সেই জন্য অনেক কিছু হয়তো করা সম্ভব ছিল না। কিন্তু এখন তো সেরকম কোনো ব্যাপার নেই, তো এরকম মুক্ত আজাদ পাখি কি করে এক জায়গায় স্টে করে? এবার তুমি বলছো তোমার 10 বছর বিয়ে হয়েছে, তার আগে পর্যন্ত তুমি মানে তখন থেকে তুমি দেখছো যে তোমার শাশুড়ি কোনো দিন বাপের বাড়ি গিয়ে থাকেনি, উল্টে মানে বাপের বাড়ি যেতই না, ঠিক আছে? তবে বাবা চলে যাওয়ার কিছুদিন আগে থাকতে ওনার এই বাপের বাড়ি যাওয়ার ব্যাপারটা হয়েছে, আগে কিন্তু উনি যেতেন না, এবং আমাদের উপরেও ততখানি বিশ্বাস করতো না শ্বশুরমশাইয়ের দায়িত্ব দিয়ে যেতে, উনি সমস্তটা করবার চেষ্টা করতেন। এবার তুমি এটা আবার কথাটা ঘুরিয়ে দিলে যে বিশ্বাস করতো না, না মানে বলতো যে আমরা কতটা পারবো না পারবো। হ্যাঁ, অ্যাকচুয়ালি হাজব্যান্ডের দায়িত্ব সব বউয়েরা অন্য কারোর ঘাড়ে চাপিয়ে দিতে পারে না, মানে ছেলের বউয়ের হাতে চাপিয়ে দিতে পারে না। হাজব্যান্ড আর স্বামী তো ওই স্ত্রী তো পরিপূরক, তাই যখন বয়স হয়ে যায় তখন স্ত্রীরা ভাবে যে সমস্ত কিছু আমি যদি থেকে পাশে করি তাহলে ভালো হবে। যদিও শুনেছি যখন তোমার শ্বশুরমশাই গত হলেন তখন উনি পাশে ছিলেন না, মানে লাস্ট বয়সে উনি কিন্তু তার জন্য যে যত্নাত্তিটা করার দরকার ছিল সেটা উনি করতেন না। তবে হ্যাঁ, উনি একটু ডেসপারেট হবেন, তার কারণ উনি নিজে চাকরি করে নিজেই ইনকাম করেন, মানে নিজেরটা নিজে চালাতে পারে, তো সেই জায়গায় উনি তো একটু অ্যাডামেন্ট হবে, আর সেটা আলাদা কথা। আর যদি মাথার প্রবলেম থাকে তাহলে তো কিছু বলার নেই। এবার তোমার বক্তব্য হচ্ছে যে এই সময় কে যায়, হ্যাঁ এই সময় কে যায়, উনি যদি সুস্থ মস্তিষ্কের হতো নিশ্চয়ই যেত না, উনি বুঝতেন যে এই সময় যাওয়া যায় না, বাট উনি চলে গেছেন, তাহলে তার মধ্যে কিছু না কিছু অসুস্থতার লক্ষণ করা যাচ্ছে। এবার তুমি বলছো ওনার চোখ খারাপ হয়ে গেছে, অনেক দিন ধরে অবস্থা খারাপ, তো ওনাকে আমরা অ্যাপেলোতে বা চেন্নাইয়ে নিয়ে যাব এরকম ঠিক করেছিলাম, তারপরে তো এরকম ঘটনা ঘটে গেল, তারপরে তোমরা চেয়েছো যে নিয়ে যাবে, মানে তোমার বর বলেছে যে বাবাকে তো সেরকম কিছু বুঝতে পারেনি, তাই মায়ের বেলা কোনো ত্রুটি ছাড়বো না। তোমার বর কি করে বললো? তোমার বর কি ইনকাম করে? ইনকাম তো তুমি করো, তাই না? তাহলে তোমার বর কি করে দায়িত্ব নেবে তার পুরো মানে মায়ের দায়িত্ব পুরোপুরি কি করে নেবে? নিতে পারবে কি? তুমি যদি হেল্প করো তাহলে নিতে পারবে। তাহলে এই যে তোমার বর বলছিল এইখানে নিয়ে যাব ওখানে নিয়ে যাব, এটা তোমার বরের থেকে তুমি বলছিলে, ঠিক আছে? আর সত্যি কথা বলতে তোমরা ব্লগাররা তোমাদের প্রত্যেকটা জিনিস কন্টেন্ট, অর্থাৎ তুমি যদি এখন শাশুড়িকে নিয়ে সেবা শুশ্রূষা করছো এবং রাজ্যে রাজ্যে ঘুরে বেড়াচ্ছ, তাহলে সেটা তোমার কাছে একটা গুড কোয়ালিটির কন্টেন্ট হবে, আর তার জন্যই তুমি বলে রাখছো যেখানে নিয়ে যেতাম ওখানে নিয়ে যাব, এসব চিন্তাভাবনা করেছো। তো যাই হোক, আলটিমেটলি তোমার শাশুড়ি থাকেননি, এবং তারপরে দেখা গেছে তুমি যেদিন ভয়েস ওভার দিচ্ছ মানে 19 তারিখে, তখন তোমার শাশুড়ি অলরেডি ফিরে এসেছে, এবং ফিরে এসে অন্য কোনো ব্লগারের ওখানে দেখা গেছে, মানে তোমার জায়ের ওখানে দেখা গেছে, আর তার জন্যই তুমি অ্যাকচুয়ালি বলতে এসেছো। তো কারণ তুমি জানো এই কথাগুলো উঠবে যে কি হলো পিয়া, তোমার বাড়ি থেকে তোমার শাশুড়ি ওদের বাড়ি চলে গেল, তুমি তো কই বললে না, ব্লগে জানালে না, তার জন্য এই কথাটা উঠবে বলে তুমি ঝেড়ে কেসে দিয়েছো, এবং তুমি বলছো সবসময় আমারই দোষ হয়। তুমি কি এটা জানো না? এটা তো ইতিহাসেই আছে যে যত বেশি করে তার তত দোষ হয়। বাইরে থেকে বিদেশ থেকে কেউ আসলে, আমাদের ফ্যামিলিতে ধরো কেউ বিদেশ থেকে আসলো, তার অতিথি আপ্যায়নই বেশি হয়, তার প্রতি
তাকে কিছু কর্তব্য করার দরকার পড়ে না, কারণ সবাই বলে যে বিদেশ থেকে সবে এলো, সবে কিছুদিন রইলো, এর মধ্যেই সে কি করবে, তাই তার দায়িত্ব থেকে সে অনেকটা মুক্ত হয়ে যায়। ঠিক আছে, আর যদি টাকা খরচ করতে পারে তাহলে তো ওয়েল অ্যান্ড গুড, বউকে গতর লাগাতেই হয় না। আর যদি যদি তুমি যে বাড়িতে রয়েছো সেই বাড়িতেই তোমার শ্বশুর শাশুড়ি থাকে, সেক্ষেত্রে তুমি কর্তব্য করবে, করার পর তোমাকেই বদনামে ভাগিদার হতে হবে, কারণ কাছের জিনিস, হ্যাঁ মানে কী বলো, গেও যোগী ভিক পায় না বলে না, মানে কাছের জিনিসের কোনো দিন মূল্য হয় না, দূরে গেলে মানুষ বুঝতে পারে, ফিল করতে পারে, তখন তার মূল্য হয়। ঠিক আছে, এটা তো সবাই জানে। তো তুমি করো, অবশ্যই বেশি কর্তব্য করতে হয়, কারণ তুমি পাড়া গ্রামে থাকো, তুমি সংসারে ওখানে থাকো, তো তোমাকে, তুমি চাও না চাও তোমাকে অনেক কিছু করতে হয়, যেটা ও অনেকটাই ঝাড়া হাত পা হবে, কারণ সে তো এখানে থাকে না, সংসার ধর্ম এখানে করে না, এবং তার বড় হচ্ছে আউট অফ স্টেশন থাকে, তাহলে সেক্ষেত্রে লাইবিলিটিস অনেকটাই কমে যায়। আর যদিও বরের উপর ডিপেন্ডেন্ট সব দিক দিয়ে, মানসিক, ইকোনমিক্যালি, সব কিছুতে, তাহলে তো ওই বরের ব্যাপারটা বলে ভালো পাশ কাটানো যায়, যে বর এই মানে আমার বর না আসলে কে করবে, কি করবে, সে করবে, কারণ ও ওর আপন তালে থাকে, আমি ভিডিওগুলো দেখে বুঝতে পেরেছি। আর তুমি হঠকারী ডিসিশন নিয়ে প্রতিবার ফেসে যাও, এবং তুমি এই যে কিছু কিছু লুজ স্টক করে ফেলো। ঠিক আছে, আমার মনে হয় তোমার বোঝা উচিত যে কতটা বলা উচিত, কতটা না, কারণ তুমি প্রচুর লুজ স্টক করো, আর তার জন্যই লোকের কাছে ঝাড় খাও। এই যে আজকের বললে আমি একটা বড় চ্যানেল, তাই সবাই খুঁতিয়ে খুঁতিয়ে ভিডিও দেখে, এটা বলার কোনো দরকার ছিল না। এখানে তোমার অহংকারটা বোঝা গেছে, আর এই অহংকারটা দেখিয়ে ফেললে বলেই মুশকিল হয়ে গেল, এটা গেল। দ্বিতীয় কথা, তুমি বলছো যে আমি একা ব্লগ করলে আলাদা কথা ছিল, কিন্তু এখানে সবাই ব্লগ করে, এবার এখানেও তুমি লুজ স্টক করলে, তাহলে কি তুমি একা ব্লগ করতে চাও? তাহলে পিয়া হিংসুটি চায় না অন্য কোনো কেউ ব্লগ করে এগিয়ে যাক, এটা বলবে লোকে। তাহলে এই যে স্কোপগুলো তুমি ছোট ছোট দিচ্ছ, এগুলো থেকেই কিন্তু কন্ট্রোভার্সি উৎপন্ন হচ্ছে, আর এগুলো তুমি জানতে অজান্তে করছো। ঠিক আছে, যদি জেনে করো তাহলে তো ইচ্ছা করে কন্ট্রোভার্সি ছুটছো, আর যদি অজান্তে করো তাহলে তোমাকে বুঝতে হবে যে আমার কি কতটুকু বলা উচিত, কতটুকু না, সেই অনুযায়ী তোমাকে এগোতে হবে, না হলেই তোমাকে কিন্তু এই কন্ট্রোভার্সিয়াল মানে জিনিসের মধ্যে পড়তে হবে, কিচ্ছু করার নেই। ঠিক আছে, কেন কন্ট্রোভার্সিটা তোমার ওখান থেকে উৎপন্ন হচ্ছে, আর তার জন্য লোকে বলছে। ঠিক আছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দোষ দিলে হবে বাবু? কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো ওত পেতে থাকবেই, যে কার কোথা থেকে কি পাওয়া যাবে, কোনটা ব্যাকলগ পাওয়া যাবে সেটা নিয়ে কথা বলবে, তারা তো ওত পেতে থাকবে। তো এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দোষ দিয়ে লাভ নেই, নিজের জায়গা ঠিক মতো করতে হবে। ঠিক আছে, এবার তুমি বলছো আমি এইসব পার্সোনাল জিনিস আলোচনা করতেই চাইতাম না, এগুলো আমি বলতামও না যদি না এই ব্লগিংয়ের ব্যাপারটা আসতো, মানে তোমার শাশুড়ি যে কদিনের জন্য বাপের বাড়ি গেছিলো, আবার চলে এলো, এই করলো, এই ব্যাপারটা তুমি হাইড অ্যান্ড সিক খেলে যেতে, তাই তো? আচ্ছা তুমি নিজেই বলো, আমার জীবনে যা যা হয় সেগুলোই আমি দেখাই, 5 বছর ধরে সেই কাজই করে আসছি, যেটা যা আমার সংসারে হচ্ছে সেটা। তাহলে তোমার শাশুড়ি যদি ধরে নিলাম অন্যরা তর্কের খাতিরে ব্লগার নয়, তাহলে তোমার শাশুড়ি তোমার বাড়িতে থাকে, দেখেছে লোকে, আবার তার মামা ওই মানে বাপের বাড়িতে যায়, আবার কখনো সেন্টারে গিয়ে ঘুরে চলে আসে, তো এগুলো সব লোকে দেখেছে। ঠিক আছে, দেখার পরেই তাহলে তুমি বলো, তাহলে সেক্ষেত্রে তো মানুষ জানেই, জানতেই পারবে তোমার ব্লগ দেখেই, তাহলে কে কি ব্লগ করছে না করছে সেটা ইস্যু নয়, তোমার ব্লগ থেকেই জানতে পারবে কখনো তোমার বাড়িতে শাশুড়ি আছেন, কখনো তোমার বাড়িতে শাশুড়ি নেই। তুমি যে অন্য ব্লগারদের দোষ দিয়ে দিচ্ছ ইনডাইরেক্টলি, যে তারা বলে দিতে পারে, তাদের কাছ থেকে বেরোতে পারে, সেখানে শাশুড়ি মাকে দেখা যেতে পারে, তখন তোমরা আমাকে ভুল বুঝতে পারো, এসব বলছো, এটা বেকার বলছো, তোমার ভিডিও দেখেই তো লোক বুঝে যেত। তো যাই হোক, তুমি সত্যি কথা বলেছো, তুমি সৎ থাকার চেষ্টা করেছো, যেটা যা ঘটনা ঘটেছে সেটা বলেছো, এবং তুমি দেখেছো যে তোমার শাশুড়ি এসে পনির আর মাটার এই দুটো তোমার ফ্রিজে রাখবার জন্য বলছিল, এবার তুমি বললে যেহেতু বাচ্চাদের খাবার, ফল, আমজাম, কাঁঠাল ভর্তি হয়ে আছে, প্লাস রান্না করা জিনিসপত্রও রয়েছে, সেই জন্য তুমি ফ্রিজে রাখার জায়গা নেই, ফ্রিজে যদি রাখতে হয় তোমাকে সমস্ত কিছু সরিয়ে মেনটেন করে তারপরে ওই জিনিসটা রাখতে হবে, যেটাতে তোমার মনে হচ্ছিল যে মানে ফালতু এটা আর কি, মানে এখন এটা করার কোনো দরকার ছিল না। তো তার জন্য তুমি বলেছো যে ঠিক আছে তুমি রাখো, এখন ফ্রিজটা ভালো করে পরিষ্কার করে তারপর এই জিনিসগুলো রাখবো, কিন্তু তোমার শাশুড়ির তস্যই ছিল না, তক্ষুনি রাখতে বলেছে। এবার আমি জানি না এটা কাজের পনির কিনা, যদি কাজের পনির হয় তাহলে তো উনি তস্যইবে না, কারণ পনির কিন্তু গলে যাবে তাড়াতাড়ি, নরম হয়ে যাবে যতক্ষণ না তুমি ফ্রিজে ঢোকাবে, কারণ পনিরটা তো ফ্রিজে ছিল, সেখান থেকে বের করে এনে ফ্রিজে রাখা হয়েছে, মানে যেখানে বিক্রি হচ্ছে ফ্রিজে ছিল, তো সেই পনিরটা যদি বেশিক্ষণ বাইরে রেখে দাও তাহলে নষ্ট হয়ে যাবে, সেই জন্য উনি তাড়াহুড়ো করছিলেন। আর উনি তো বলেইছিলেন যে এখানে সব রাখবে, তাই জন্য। কিন্তু তুমি যদি বলো এখন আমার ছেলের খাবার আছে, এখন এই আছে, তাই এখন রাখতে পারছি না, এই এক্সকিউজ দিলে তখন তো তিনি রেগে যাবে, তো স্বাভাবিক উনি রেগে গেছেন, এবং
বড় বাড়ি চলে গেছে এবং ওখানেই জিনিসপত্র রেখেছে। এইবার তুমি যেগুলো বলতে এসেছো তার কারণ তুমি জানো যে বড় চ্যানেলে তোমার শাশুড়িকে দেখা যাবে আর এসব হবে, সেটা নিয়ে কথা হবে, কন্ট্রোভার্সি হবে, তাই তুমি আগেই বলে দিলে সাফাইটা গিয়ে যে ভাই আমার এই ব্যাপার, শাশুড়ি এই জন্য চলে গেছে, এই হয়েছে, আমি 16 তারিখের ব্লগ দিচ্ছি, 19 তারিখে ভয়েস ওভার দিচ্ছি, 19 তারিখে ভিডিওটা আপলোড করছি, সেই সময় তোমরা অলরেডি আমার শাশুড়ি মাকে আমার মানে বড় ভাসুরের চ্যানেলে দেখে ফেলবে, আর সেই জন্য আমাকে এত কিছু ক্ল্যারিফিকেশান দিতে হলো, এটাই তো। তো ক্ল্যারিফিকেশান দিলেও কিছু না, ক্ল্যারিফিকেশান না দিলেও কিছু না, কারণ যেটা যার বলার, যেটা যার ভাবার, সেটা কিন্তু সে ভাববে। তুমি কিন্তু সবার মত চেঞ্জ করতে পারবে না, আর সবার মনের মতো হয়ে উঠতে পারবে না, আর এই চেষ্টাটা যারা করে সেটা বৃথা চেষ্টা করে। জীবনে সবসময় আমি কি হতে চাই, আমি কি করতে চাই, সেটাতে লক্ষ্য রাখতে হবে। এবার তাতে বেশিরভাগ লোক খুশি হবে আর কিছু লোক খুশি হবে না, তো যারা খুশি হচ্ছে তাদের নিয়ে এগোতে হবে, এই তো ব্যাপার। তো যাই হোক, আমি পিয়ার ব্লগ থেকে যেটুকুনি বুঝতে পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যে কিছু কিছু জায়গায় পিয়ার থ্রোয়িং ভুলভাল আছে, কিছু কিছু জায়গায় ও এক্সট্রা কথা বলে ফেলে, কিছু কিছু জায়গায় ও এমন একটা কথা বলে দেয় সেখান থেকে বোঝা যায় যে সে অহংকার দেখাচ্ছে, কিছু কিছু জায়গায় বাড়ির বড়দের ব্যাপারগুলো নিয়ে এখানে হাইলাইট করছে, যদিও ও বলে যে আমি না বললে অন্য কারো চ্যানেল থেকে আসতো, সেটা তখন বাজে হতো, আমার নামে দোষ হতো, তোমার নামে এমনিও দোষ হবে, অমনিও দোষ হবে। কারণ কেন জানো, তুমি বড় ব্লগার বলে নয়, যে আর কি গ্রামে থাকে, যে হচ্ছে তার কাছে মা এখন রয়েছে, তারই বেশি প্রবলেম হয়। যে দূরে থাকে, মানে গ্রামের থেকে বেরিয়ে, এই কালচারের থেকে বেরিয়ে অন্য কোথাও সন্তানের ভালো শিক্ষার জন্য চলে যায়, এবং সব থেকে মেন ব্যাপার, তার হাজব্যান্ড কিন্তু লক্ষ্মী, মানে তার হাজব্যান্ড কিন্তু, সরি লক্ষ্মী না, প্যাঁচা, তার হাজব্যান্ড হচ্ছে টাকা ইনকাম করে আনছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, আর যখনই কারোর বর প্যাঁচা হবে, মানে প্রচুর প্রচুর টাকা ইনকাম করে নিয়ে আসবে, হ্যাঁ, ভালো ভালো পথে, তখন কিন্তু তার বউরা অটোমেটিক্যালি লক্ষ্মী হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে সে লক্ষ্মী হয়ে যাবে, তাই না? এটাই হচ্ছে মেন ব্যাপার। তো যাই হোক, তোমার শাশুড়িকে নিয়ে আমার আর কিছু বলার নেই, যেটুকুনি দেখলাম সেটুকুনি বললাম। তবে হ্যাঁ, বুঝলাম উনি ওনার মন মর্জির মালিক উনি, তার কারণ হচ্ছে এখন আর ওনার কোনো দায় নেই, ওনার হাজব্যান্ড যতদিন ছিল ততদিন দায়, তো উনি হাজব্যান্ডের দায়টাই ঠিকমতো পালন করেনি, মানে যেহেতু মাথার প্রবলেম ছিল বা কিছু ছিল, পালন করেনি, তাহলে সেক্ষেত্রে এইখানে যে সমস্ত জিনিসে উনি সবটা ঠিকঠাক পালন করবে তার তো কোনো মানে নেই। তো যাই হোক, আমার যেটা বলার ছিল আমি সেটাই বললাম, আর তোমার কিছু কিছু ভুল স্টেপের জন্য তোমাকে কথা শুনতে হয়, এটা যদি তুমি ঠিক করে নিতে পারো তাহলে কোনো ব্যাপার না। আর সবসময় আমি দেখেছি তুমি অলওয়েজ কন্টেন্টের জন্য কিছু করবার চেষ্টা করো, করতে গিয়ে অ্যাকচুয়ালি ল্যাজ্জে গোবরে হয়ে যাও, এত বেশি পরিশ্রম, কায়িক পরিশ্রম তুমি নিয়ে ফেলো, এত বেশি লেবোরিয়াস পরিশ্রম নিয়ে ফেলো যে তোমার মানে টাইমই পাও না, এটা হচ্ছে তোমার ভুল ডিসিশান। ধীরে সুস্থে চলো, এত হটকারী কেন, এত স্পিডে চলছো কেন? যত বেশি স্পিডে চলবে তত বেশি হুড়মুড়িয়ে পড়বে, তাই আমার মনে হয় একদম যারা ধীরে চলো। তো এই ছিল এই ভিডিওটা।